যে আপনি যে ঋতব্রতকে ধর্ষক বলেছিলেন সেই ঋতব্রতর পক্ষে এখন আপনি আছেন। এবার যখন আপনাকে প্রশ্ন করা হলো এই নিয়ে, আপনি একটা ভাইরাল ভিডিও দেখলাম, তার উত্তরে বলছেন যে যে ওই বাড়িটা রং করছে ও তো ধর্ষক। তো এই 100 কোটি চোখ যে আপনার দিকে রয়েছে মদনদা, এইসব মন্তব্যের জন্যও তো তারা প্রশ্ন করছে আপনাকে। অ্যাকচুয়ালি আমি এইটাই বলতে চেয়েছিলাম যে ধর্ষণ কয় প্রকার ও কী কী, কারণ ওই ধর্ষণটা তো আমরা দেখিনি। আমরা ধর্ষণটা বাদ দিয়ে একটা পোর্শন কি দেখেছিলাম, ও বোধহয় কিছু মুখ টুক দিয়ে করছে, সিগারেট খাচ্ছে বা কিছু করছে, আমি বলতে পারবো না, আমি পুরো ভিডিওটা দেখিনি। তো না দেখে এক্স্যাক্টলি আমি ধর্ষণ কয় প্রকার ও কী কী এবং ধর্ষণ কাকে বলে, কোনটা ধর্ষণের আওতায় পড়ে। ধর্ষণ তো একটাই প্রকার হয় আমি জানি মদনদা, নির্যাতন মানে খুবই নিন্দনীয় একটা জিনিস ধর্ষণ। তার কয় প্রকার কি কি, আবার কি ধর্ষণ মানে তো ধর্ষণ হয় মদনদা। উইলের এগেনস্টে গিয়ে যদি কিছু করা হয় সেটাকে ধর্ষণ বলে মদনদা। হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই বলছি। সেখানে এক্ষেত্রে কি হয়েছিল সেটা তো আমরা জানি না, বা কেউ বলেছেন, তিনি কোনো একজন মহিলা বলেছেন। আরেকটা কথা বলি, আমি ঋতব্রত তৃণমূল করি না, আমি তৃণমূল কংগ্রেসই করি। এখনও অবধি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই আছে। এই মুহূর্তে আমাদের দলের চেয়ারপারসন হচ্ছেন অরূপ রায় এবং ঋতব্রত হচ্ছেন বিরোধী দলনেতা। তো আমি যদি অফিসিয়ালি এখনো কোনো পার্টি করি, তাহলে এখনো আই ডু অ্যান্ড ওয়ার্ক আন্ডার দ্য এজিস অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, দ্যাট ইজ AITC। যার জন্যে আমরা বলতে কতক্ষণ পারবো না, সবটাই কিন্তু আমাদের সংখ্যাধিক্য যাদের সঙ্গে আছে, অর্থাৎ ঋতব্রতদের সঙ্গে, তাদেরই পারমিশন নিয়ে চলতে হয়। হ্যাঁ, তবে আমি মেন্টালি, মানসিকভাবে আমি নিজেকে আমি সরিয়ে নিয়েছি অনেকটাই, ঠিক কথা সরিয়ে নিয়েছি, কারণ আমার অনেক কিছু ভালো লাগছিল না। মদনদা, আপনি সবার পাশে দাঁড়ান, মানুষের সাহায্য করেন, এই সমস্ত কিছু আমরা জানি, কিন্তু কথা হচ্ছে আপনি যখন ঋতব্রতকে ধর্ষক বলেছিলেন, আপনি এই কয় প্রকার ও কিকির মধ্যে কোনটা ভেবেছিলেন বা কোনটা জানতেন? এক্স্যাক্টলি এখন আমার মনে পড়ছে না, আমার একটু অ্যালজাইমার প্রবলেম হয়েছে একটা অসুখ থেকে। আমি কি বললাম, কি বলেছিলাম, কি পার্সপেক্টিভে একটু ভুলে যাচ্ছি, বয়স হচ্ছে তো। না না মদনদা, আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করছি, কিন্তু এইগুলো কি মনে আছে? আমি নোংরামির বিরুদ্ধে, হ্যাঁ, অসভ্যতার বিরুদ্ধে। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন দাদা, কন্টিনিউ করুন। বলছি আমি চাই পলিটিশিয়ানরা সবাই, মানে পলিটিশিয়ানরা সবাই চার্চিল হবে, বার্নার্ড শ হবে, শেক্সপিয়ার হবে, রোমানাল হবে, রবীন্দ্রনাথ হবে, এরকম আমি সুভাষ বোস হবে, গান্ধী হবে, তা আমি বলছি না। কিন্তু আমাদের একটু ভেবেচিন্তে চলা উচিত যে বহু লোক আমাদের দিকে তাকিয়ে আছে, তারা যদি দেখে একজন ধর্ষণ, যাকে আপনি ধর্ষক বলছেন, আপনি সেই জাতের একজন মাতাল ধর্ষক রাস্তায় নোংরামি করছে, তার মনে যেটা উদয় হবে। কিন্তু আমরা যারা পলিটিক্স করি, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ মেপে ফেলা উচিত। হ্যাঁ, বদনাম হতেই পারে, চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু বদনামটা এমন না হয় যে বদনামটা চিরকালের জন্যে একটা মানুষের কাছে দৃষ্টনীয় হয়ে থাকবে। এবং আমি আপনাকে বলছি যে আমার জীবনে বেশ কিছু ঘটনার পরে আমি কিন্তু খুব সাবধানে ব্যক্তিগতভাবে চলার চেষ্টা করি, এবং যখন বিধানসভায় যাই বা কোনো জায়গাতেই যাই, আমি চেষ্টা করি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার, যাতে অন্তত আমায় দেখেও 5টা মানুষ অন্তত বলে যে সব পলিটিশিয়ান খারাপ না, অন্তত 2-4 জন পলিটিশিয়ান ভালো আছে, তার মধ্যে মদন মিত্র একজন।
বেশ, মদনদা 1998 থেকে সম্ভবত কিংবা তারও আগে থেকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক আপনার কেরিয়ার, এবং সেই কেরিয়ার চলতে চলতে 2011-এ ক্ষমতা আসা, আপনার মন্ত্রী হওয়া, এবং তার পরবর্তীকালে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও প্রথমে আপনার বিভিন্ন বাইট আমরা বারবার শুনিয়েছি, যেখানে আপনি বলছেন যে আমি কোনোদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়বো না, বা আমি উল্টো দিকে ঋতব্রত তৃণমূল তখনও যখন আত্মপ্রকাশ করছে আপনি তাদেরকে অ্যাটাক করেই কথা বলতেন। হঠাৎ করে ইডি সিবিআই আপনার পরিবারকে ডাকার পরের দিন আমরা দেখলাম আপনি মানে ক্যাম্পটা চেঞ্জ করে নিলেন। আমি বলছি না দুটোর মধ্যে কোনো কানেকশন আছে, হয়তো নেই, কিন্তু এই মানে কিসের অনুপ্রেরণাটা কিসের এলো হঠাৎ করে, সেটা বাংলার মানুষ জানতে চাইছে। আপনাকেও আমি এ কথা বলবো না, হ্যাঁ না অনুপ্রেরণা কিছুই নয়। আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ ত্যাগ করে আমি যখন এই 21শে জুলাই মিছিলকে কেন্দ্র করে আমি গান্ধী মূর্তির তলায় আসি, তখনও কিন্তু আমার কাছে কোনো চিঠি আসেনি বা ইডির কোনো চিঠি পাইনি। ফলে আমি তো সর্বজ্ঞ বা হাত দেখা জানি না, যে আমি জানতাম না যে আমায় ডাকবে। ডেকেছে, যাব এবং আমার সমস্ত রকম সহযোগিতা করব। কিন্তু কোনো রকম যদি ব্যক্তিগত সুযোগ নেওয়ার জন্যই করতাম, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাকে যখন জেলে যেতে হয়েছিল একটা অত্যন্ত ভারতবর্ষের সর্বপ্রথম পনজিস কেসে, সেই সময় আমি 4-5টা কথা বলে বেরিয়ে আসার চেষ্টা করতে পারতাম। আমি কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় বা দল কাউর থেকে কোনো সুযোগ বা কোনো কিছুর কোনো বিনিময় কোনো ফায়দা তোলার চেষ্টা করিনি। বাট এভরিথিং ইজ ডেস্টিন, এভরিবডি হোয়াট এভার ইট ইজ, আমরা সবাই ডেস্টিনির মধ্যে রয়েছি। এটা ঘটনাচক্রে কোইনসাইড করে গেছে। হাউএভার আই কান্ট এগ্রি, আই ডু নট এগ্রি যে ইডির কারণে আমায় চলে আসতে হয়েছে। বেশ, বুঝলাম। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমার স্টুডিওয়ে অতিথিরা রয়েছেন, তাদের কাছে যাওয়ার আগে আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আপনি বলছেন ভাইপো আপনাকে খুনের চক্রান্ত করেছে, চেষ্টা করেছে, এবং অনেক জায়গায় সুপারি টুপারি দিয়ে বেড়ায় ভাইপো। তো এটা তো একটা ক্রিমিনাল অফেন্স, মানে এর বিরুদ্ধে যদি সত্যিই সে সুপারি দিয়ে থাকে, আপনি যদি কয়েকদিন আগেই কথা বলতেন বা তথ্য দিতেন, তাহলে অনেকের তো প্রাণ বেঁচে যেত। মদনদা, আপনি একটু লেট করে ফেললেন। না, আমি তা বলিনি। আমার চিঠিতে আমার কথা যদি ভালোভাবে দেখেন, আমি বলেছি এত কম বয়সী একটা ছেলে, সে এত অ্যাগ্রেসিভ, এত আক্রমণাত্মক এবং সবসময় এত উগ্র থাকে, যেন মনে হয় যে ও সুপারি দিতে পারে, খুন করতে পারে। সুপারি দেয় আপনি বলেন, দিতে পারে বলেছেন। খুন করেছে বা সুপারি দিয়ে কাউকে মারিয়েছে। আপনাকে তো খুনের চেষ্টা করেছে, আপনি আমি বলেছেন। বলেছি দিতে পারে, রাইট, এক্স্যাক্টলি। কারণ ওর অ্যাটিটিউডটা, আমাকে অভিষেক খুনের চেষ্টা করেছে বলিনি, আমি বলেছি আমায় খুনের চেষ্টা করা হয়েছে। আচ্ছা, অভিষেক করেছে, আমি ভালো করে দেখবেন। এবং আমার উকিল তৈরি করছে চিঠিটা, কারণ 10 কোটি টাকা দেওয়ার মতো তো আমার ক্ষমতা নেই। তার থেকে আমি ওই 65 তলা বাড়ির ছাদ থেকে লাভ মেরে দেবো। আমি কোত্থেকে 10 কোটি টাকা দেবো? এইটুকুন আমি বলতে পারি। আমি বলেছি যে অভিষেকের এই উগ্রতা, এই আক্রমণাত্মক ভঙ্গি, এটা ভালো নয়, এবং ওকে দেখলে মনে হয় ও বোধহয় সুপুরি দিতে পারে। দিস ইজ নট ফেয়ার। না, আপনার উপর যে অ্যাটাকগুলো হয়েছে সেইগুলোর পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থাকতে পারে কি আপনার সন্দেহ বা মনে হয় কিছু? আপনার কি সন্দেহটা আছে? আপনি এতদিন রাজনীতি করছেন, আপনি তো বুঝবেন, আপনার তো এক্সপিরিয়েন্স আছে, মানে আপনার কি কোনো কানেকশন দেখতে পাচ্ছেন? আমার কাছে প্রমাণ যদি না থাকে, না সন্দেহর কথা না, প্রমাণ যদি না থাকে সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমার ওপর আক্রমণে অভিষেকের যেভাবে এগিয়ে আসা উচিত ছিল, সেভাবে কিন্তু অভিষেক বা আমার দল এগিয়ে আসেনি। আচ্ছা, মানে আপনাকে ডিফেন্ড করতে। কিন্তু অভিষেক কিন্তু আপনার নামে একটা ডিফেমেশন বা কিছু একটা মামলা টামলা করে দিয়েছে। আপনি কেন কেন আপনি এইসব বলেছেন সেই নিয়ে একটা মনে হয় পাল্টা মামলা হয়েছে আপনার উপর, আবার ভাইপো করেছে মামলাটা। সে তো আছে, আপনি মামলা করেছেন, আমি উত্তর দেব। আচ্ছা, আপনি কেন ভাবছেন যে আপনি কিছু বললে আমি তার উত্তর দেবো না? আপনার কাছে যেমন একটা কথা আছে, আমার কাছেও তো কথা আছে। ল উইল টেক ইটস ওন কোর্স। বেশ, মদন মিত্র ছিলেন আমার সঙ্গে, অনেক ধন্যবাদ মদন। সন্দেহ নেই, হ্যাঁ বলে দেন। অভিষেকের আচরণ আমাকে যথেষ্ট, থ্যাংক ইউ।
না, আচরণ আপনাকে যথেষ্ট, শেষ করে নিন স্যার সেন্টেন্সটা, যথেষ্ট। না, আমাকে যথেষ্ট বিরক্ত করেছে। আচ্ছা। এবং অভিষেকের পাশ থেকে সরে এসে আমি এখন নিজেকে খুবই আনন্দে এবং মনের আনন্দে খুশিতে আছি। সব সময় একটা ওই জুজুর ভয় আর অমুক হবে তমুক হবে, এই যে একটা থ্রেটনিং অ্যাটিটিউড, তার থেকে আমি বাইরে চলে এসেছি। এখন আপনি তাহলে ও লাভলি আছেন নাকি মদন দা? এখন তাহলে ও লাভলি বলতে পারছেন? হ্যাঁ, একদম হ্যাঁ, নিশ্চয়ই। এবং ওলাভলি তো বলতেই হবে, কারণ মদন মিত্র হলদে রঙের জামা পরে রিপাবলিকে বসে পড়েছে, তার মানে তো গোটা ব্যাপারটাই ও লাভলি। অসাধারণ, অনেক ধন্যবাদ মদন দা। মদন মিত্র আমার সঙ্গে ছিলেন, ও লাভলি বলেই শেষ করলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।